ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের কাছে। সবাই কেমন আছো? ভালো তো? তোমাদের মতোই সুন্দর একটা ছোট্ট মেয়ের গল্প আজ তোমাদের শোনাবো। সবাই রেডি তো? তাহলে শোনো। ক্যামেলিয়া নামে একটা ছোট্ট সুন্দর দেশে থাকতো একটি মিষ্টি মেয়ে, জুলিয়া। এদিকে আয় বলছি, ওদিকে যাস না, বাবা বারণ করে দিয়েছে বাইরে যেতে। যাস না বলছি, বাবা কিন্তু খুব বকবে তোকে। কোথায় চলে গেলি কুট্টুস? দাঁড়া দাঁড়া বলছি। হয়তো কুট্টুসের গলা ওই দিক থেকেই আসছে। যাই, এগিয়ে গিয়ে দেখি। ওহ, কি গরম! এই বয়সে এত পরিশ্রম আর সহ্য হয় না রে জুলি। এক গ্লাস জল দে তোমা। কিরে, তোর কোনো সাড়া নেই কেন? ওরে ও জুলি, জুলি মা, কুট্টুস, কুট্টুস, আরে সব গেল কোথায়? ভেতর বাইরে চারদিকে তো দেখলাম, কোথাও তো দেখতে পাচ্ছি না। কোথাও তো কেউ নেই। কোনো বিপদ হলো না তো ওদের? যাই যাই, বেরিয়ে একটু দেখি। কে কে এই অসময়ে আমার ঘুম ভাঙালি? চুপ চুপ, এখান থেকে আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে।
আচ্ছা বাবা, ওই জঙ্গলের ভেতরে কি আছে? ওই জঙ্গল নিয়ে অনেক কথা শুনেছি রে মা। কোনো এক অক্টোপাস ডাইনি নাকি সেখানে থাকে। একবার যদি তার চোখ কোনো কিছুর ওপর পড়ে যায় তাহলে তাকে সে নাকি নিয়েই ছাড়ে। ওইদিকে আর যাস না রে মা, আমি তো সব সময় থাকি না, আর তোর মাও আমাদের ছেড়ে চলে গেল। তোকে নিয়ে আমার বড্ড চিন্তা হয় রে মা। না বাবা, আমি আর ওইদিকে যাব না, তুমি চিন্তা করো না। আমি আসছি রে মা জুলি, সাবধানে থাকিস। আর শোন, বাইরে কোথাও যাস না, কুট্টুসকেও ঘরের ভেতর আটকে রাখবি, মনে থাকবে? হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোথাও যাব না। আমি চললাম রে। কেউ আছো বাড়িতে? হ্যাঁ, খিদে তেষ্টায় মরে যাচ্ছি গো। কেউ একটু জল খাবার দেবে আমায়? কেউ আছো? আসুন আসুন মহারাজ, ভেতরে আসুন। নবগ্রহায় নমঃ। ওং নমঃ নবগ্রহায় নমঃ। দে মা, তাড়াতাড়ি দে। তৃষ্ণা আর ক্ষুধার জ্বালা বড় জ্বালা, সহ্য হয় না রে মা। আজ 1 মাস কিচ্ছু না খেয়ে কাটাচ্ছি। দে মা, দে। বেঁচে থাকো মা, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু সামনে তোমার খুব বড় বিপদ। বিপদ? কিসের বিপদ মহারাজ? তোমার বাবা শহরে গেছেন তো ব্যবসার কাজে, তাই না? শোনো, তোমার বাবা হয়তো আর ফিরে আসবেন না। না, আপনি কি বলছেন? এ হতে পারে না, আমার বাবা ছাড়া আর কেউ নেই। ভগবান, ভগবান আমার সঙ্গে এইরকম করতে পারেন না। আমার কথা শোনো, এত উতলা হয়ো না। যদি বাবাকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি ওই সামনের নদীতে গিয়ে 20 বার ডুব দাও। দেখো একবারও যেন পড়ে যেও না, তাহলে আবার কিন্তু সেই প্রথম থেকে দিতে হবে। নদীতে? কিন্তু আমি তো সাঁতার জানি না। নিজের বাবার জন্য এইটুকু করতে পারবে না মা? তাহলে বাবার মৃত্যুর সংবাদ শোনার জন্য প্রস্তুত থেকো। না না না, বাবার আমি কিচ্ছু হতে দেব না। আমার বাবার জন্য আমি সব করতে পারি। ঠিক আছে
ঠিক আছে, আমি নদীতে গিয়ে 20 বার ডুব দেব। মনে থাকে যেন, একবারও যেন কম না হয়, 20 বার। আর শোনো শোনো, ডুব দেওয়ার সময় চোখ যেন বন্ধ থাকে। ঠিক আছে মহারাজ, তাই হবে। যেই 3 বার ডুব দিয়েছে, অমনি সাধু নিজের রূপ ধারণ করে অক্টোপাস বডিতে পরিণত হলো। তার লাল লাল চোখ দুটো দিয়ে জ্যোতি বেরিয়ে এলো। সেই আলো এসে জুলিয়াকে বেঁধে ফেললো আর ওকে নদীর ভেতর ডুবিয়ে দিল। জুলিয়া ছটফট করতে লাগলো, কিন্তু সেখান থেকে বেরোতেই পারল না। বুড়ি জুলিয়ার রূপ ধারণ করে বাড়ি ফিরে গেল। এখন জুলিয়া বাবাকে আগের মতন দেখে না, কুট্টুসকেও আদর করে না। কুট্টুসও জুলিয়াকে দেখলে শুধু ঘেউ ঘেউ করে ডাকে। তাতে জুলিয়া আরো রেগে গিয়ে ওকে মারতে থাকে। জুলিয়ার এই পরিবর্তন দেখে ওর বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে, আমায় বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। এদিকে জুলিয়ার বাবা শহরে চলে যায়। জুলিয়া রান্নাঘরে ঢুকে মাছ মাংস যেখানে যা ছিল খেতে থাকলো। কুট্টুস খিদের জ্বালায় ঘেউ ঘেউ করতে থাকে। জুলিয়া একটা লাঠি ছুঁড়ে মারে কুট্টুসকে। কুট্টুস জোরে একটা ঘেউ ঘেউ শব্দ করে বেরিয়ে যায়। ডাইনি বুড়ি নিজের রূপে ফিরে আসে। আমি এই বাড়ির মালিক, যা খুশি খাবো, যেখানে খুশি যাব, যা ইচ্ছে তাই করব, কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না। আরে জুলিমা, কুট্টুসকে দেখতে পাচ্ছি না, গেল কোথায় বলতো? ও দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে বাবা। পাড়ায় সবাই ওর নামে নালিশ করছে আমার কাছে এসে। যখন তখন এর ওর বাড়িতে গিয়ে উৎপাত করছে, তাই আমি ওকে বনে ছেড়ে দিয়ে এসেছি। সে কি রে,
তুই তো ওকে খুব ভালোবাসতিস, তাহলে হঠাৎ বনের মধ্যে ছেড়ে দিয়ে এলি? ওকে নিয়ে তুই কত খেলা করতিস সে সব ভুলে গেলি মা? আমার ভালো লাগছে না। আমি যা করেছি বেশ করেছি। বেশি কথা বললে তোমাকেও বনে পাঠিয়ে দেব। এসব তুই কি বলছিস জুলিমা? আমি অক্টোপাস ডাইনি। একবার আমার এই লাল চোখ যেখানে পড়ে সেখানের সব কিছু আমার হয়ে যায়। তোর চুলি আর তার কুকুর আমার নিদ্রা ভঙ্গ করে যে ভুল করেছে তার খেসারত এখন তো দিতেই হবে তাদের। আমার জুলিমা কোথায়? ওই তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওকে তুমি ছেড়ে দাও, ওকে তুমি ছেড়ে দাও। ওর বদলে আমাকে মেরে ফেলো। দোহাই তোমার, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও। ছেড়ে তো দিয়েইছি, ওই যে নদীর জলে। কবেই তোর মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি। এতদিনে হয়তো ওর কঙ্কালও অবশিষ্ট নেই। হায় ভগবান, কি নিষ্ঠুর! আমার মেয়েটা তো সাঁতারও জানে না। তবে কি, না 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 না, কিছুতেই আমার জুলিমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। নদীর তলায় কুট্টুস গিয়ে দেখে জুলিয়া বাঁধা অবস্থায় ছটফট করছে। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে। আমায় বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। সে নদীর তলায় যত মাছ ছিল সবাইকে ডেকে নিয়ে আসে। মাছের রাজা হাঙর এসে 3 বার ফোঁ দেয় আর জুলিয়া বাঁধন মুক্ত হয়। তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের বিপদ মুক্ত করেছ। ওই দুষ্টু অক্টোপাস ডাইনি আমাকে এখানে বন্দি করে রেখেছে। জানি না বাবা কেমন আছে, এতদিন আমায় দেখতে না পেয়ে কি করছে। ওই অক্টোপাস ডাইনির মৃত্যুর হাতিয়ার আমি জানি। এক্ষুনি চলো, তোমার বাড়ি যেতে হবে, না হলে তোমার বাবাকে বাঁচানো যাবে না। এবারে সব খেয়ে নেব, যাকে পাবো তাকে খাবো, সব কিছু আমার। কি মজা, কি মজা! না, এবার মরার আগে শেষ ইচ্ছে কি আছে তাড়াতাড়ি বলো। তোমার মেয়ের কাছে যাবার সময় হয়ে এলো। একবার আমায় ওই নদীর কাছে নিয়ে চলো। আমার মেয়েকে যেখানে ছেড়ে দিয়ে এসেছিলে আমি একটিবার সেখানে যেতে চাই। একবার আমায় নিয়ে চলো। অত সময় নেই আমার কাছে, একেবারেই মেয়ের কাছে যেও। তোমাকে মেরে রান্না করে খেতে হবে তো। কত কাজ
কাজ বাকি আছে। নাও নাও, এবারে মরার জন্য তৈরি হয়ে যাও। শয়তান অক্টোপাস, অনেকদিন ধরে তোর খোঁজে আমি ছিলাম, আজ বাগে পেয়েছি। এই সুরেই তো তোর যত শক্তি। নে নে, এবার সারা জীবন সুর ছাড়া ন্যাড়া অক্টোপাস হয়ে ঘুরে বেড়া, এটাই তোর শাস্তি। এদিকে পেছন থেকে তিমি মাছ গিয়ে অক্টোপাস ডাইনির ওপরে ঝাঁপিয়ে পড়ল। ছোট ছোট মাছেরা ওর সুরগুলোকে চেপে ধরল, আর হাঙর মাছ মাছের আঁশের একটি ছুরি দিয়ে সব সাদা চুলের মতো ওর সুরগুলোকে কেটে দিল। বুড়ি চিৎকার করতে থাকলো, ছেড়ে দে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, মেরো না আমাকে, মেরো না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়। তাই তো বলি, সব সময় ভালো কাজ করো, ভালোভাবে থেকো, কেমন? আজ আমি আসি, টাটা। এই হলো রাজা জিতেন্দ্র নারায়ণের রাজপ্রাসাদ। তার রাজ্যে ধনসম্পত্তির কোনো অভাব নেই, নেই শুধু হাসি, আনন্দ, ফুল ফল, পাখি আর গান। কিন্তু আগে রাজামশাই এগুলো সবই খুবই ভালোবাসতেন। যে বছর এক অজানা জ্বরে রানীমা তার 2 ছেলে মেয়ে মারা গেলেন, সেই বছর থেকেই রাজামশাই কেমন যেন মন মরা হয়ে গেছেন। তার আর কোনো আনন্দ, হাসি, গান, পাখি এসব কিচ্ছু ভালো লাগে না। তাই তিনি তার রাজ্য থেকে এ সমস্ত কিছু বের করে দেবার নির্দেশ দিয়েছেন। কে আছিস? কে আছিস? এক্ষুনি ওই বদমাস পাখিটাকে ধরে রাজ্যের বাইরে বের করে দিয়ে আয়। আমি ওর ডাক সহ্য করতে পারছি না। ও কি অসহ্য, কি অসহ্য! আমি আর এই ডাক শুনতে পারছি না। মন্ত্রী, মন্ত্রী! আগে মহারাজ, এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করো। এই, কে আছিস? এক্ষুনি এই পাখিটাকে খাঁচায় বন্দি করে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আয়। ওর ডাকে আমাদের রাজামশাইয়ের শরীর খারাপ করছে। মহারাজের জয় হোক। বলো, বলো মন্ত্রী, কি সংবাদ এনেছো? মহারাজ, অনেক খোঁজ করেও ওই পাখিটাকে কিছুতেই ধরা গেল না। তবে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই সে ধরা পড়বে মহারাজ। যা করার তাড়াতাড়ি করো। ওই অসহ্য ডাকে আমার সারা দিন মাথা যন্ত্রণা করে, কিছুতেই আমি রাজকার্যে মন দিতে পারছি না। আমি চাই না আমার রাজ্যে কোনো পাখির কলতান শোনা যাক। গান, আনন্দ, উৎসব এসবের কোনো কিছু আমার একদম সহ্য হয় না মন্ত্রী। আমার রক্ত গরম হয়ে ওঠে, মনে হয় সবাইকে শুলে চড়িয়ে দিই। পদার্থ সব, একটা পাখিকে এরা ধরতে পারে না, তাহলে শত্রু নিধন করবে কি করে? আপনি একটু শান্ত হন মহারাজ, না হলে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়বেন। কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, ওই পাখির ডাক আপনি আর শুনতে পাবেন না। আর যদি শুনতে পাই, তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব মহারাজ।
প্রাসাদ, এই রাজকার্য সবকিছু কি ভয়ানক অসহ্য মনে হয় আমার কাছে। আমি এ সব কিছু থেকে মুক্তি চাই, মুক্তি চাই। রানী, রানী, কেন তোমরা সবাই আমায় ছেড়ে চলে গেলে? আমার যে তোমাদের ছাড়া কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই ওই আবার আবার সেই বিরক্তিকর শব্দ আমার মাথা থেকে পা অব্দি জ্বালা করছে। উফ, কি দুর্বিষহ এই শব্দ! না না, আমি আর কিছুতেই এই প্রাসাদে থাকবো না। এই পাখিটাকে যে করেই হোক আমার খুঁজে বের করতেই হবে। যত সব অপদার্থগুলোকে দিয়ে কোনো কাজ হবে না। এই রইল আমার রাজমুকুট, রাজ পোশাক, আমার আর কিচ্ছু চাই না। ওই পাখিটাকে আমার ধরতেই হবে, ধরতেই হবে। রাজা সাধারণ পোশাক পরে রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। এই সাধারণ পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবুও সেই পাখিটার দেখা তো পেলাম না। এইভাবে এইভাবে আর কতদিন আমাকে একা একা বেঁচে থাকতে হবে ভগবান? সবাইকে যখন নিয়ে নিলে, তখন আমাকেও কেন তুলে নিলে না? আমার আর একদম রাজপ্রাসাদ, রাজকার্যে মন বসে না। না না, আমার এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আমি আসছি, আমি আসছি রানী, আমি আসছি তোমাদের কাছে, আমি আসছি। আমি 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 কোথায়? তো 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 তোমরা তোমরা কারা? মাথাটা খুব যন্ত্রণা করছে। ও ও, আমার নাম রাম, আর ও হলো আমার বোন গীতা। আমরা দুজন ভাই বোন। সকালে নদীর ঘাটে জল নিতে এসেছিলাম, এসে দেখি তুমি এখানে শুয়ে আছো। অনেকক্ষণ ডাকলাম তোমাকে, কিন্তু কোনো সাড়া দিলে না। তাই তো আমরা তখন থেকে এখানে বসে আছি। তোমাকে একলা ফেলে রেখে কি করে যাব বলো? তাই তো তোমার জন্য আমরা বসে আছি। তোমাদের তোমাদের বাড়ি কোথায়? আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবই তো। ওই যে সামনে যে মন্দিরটা দেখছো, তার পেছনেই আমাদের বাড়ি। চলো চলো, আমরা তোমাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছি। এসো, আমাদের আমাদের দুই ভাই বোনের হাত ধরো, ধরো না। উমা, এরকম অবাক হয়ে কি দেখছো? কই, এসো, আমাদের হাত ধরো। না না, কিছু না, কিছু না। তোমরা তোমরা খুব ভালো, খুব ভালো। এই নাও, সারাদিন তুমি তো কিছুই খেলে না, এখন এই খাবারটা খেয়ে নাও। এগুলো এগুলো কি খাবার? উমা, কি খাবার মানে? রুটি আর কুমড়োর তরকারি তোমার জন্য এনেছি। আমাদের গাছের কুমড়ো, খেয়ে দেখো, খুব মিষ্টি। আমি আমি এসব খাই না। আমি পোলাও, মাংস, কোপ্তা, কালিয়া এইসব খাই। এইসব খাবারের নাম শুনেছি বটে,
কিন্তু কোনোদিন তো চোখে দেখিনি। এগুলো তো রাজার বাড়ির খাবার। আমরা কোথায় পাবো বলো? আমরা তো খুব গরিব। তুমি এখন এই খাবারটাই খাও, দেখো ভালো লাগবে। দেখো কেমন রান্না করেছি বলো। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য আরো রুটি নিয়ে আসছি। আচ্ছা, তোমার নাম কি গো? নাম? হ্যাঁ, নাম। মানে মানে আচ্ছা, আমি তোমাকে ভালো বন্ধু বলে ডাকতে পারি? বেশ বেশ, তাই দেখো। কি মজা, কি মজা, কি মজা! আমাদের নতুন বন্ধু, ভালো বন্ধু। আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে, কেমন? আমাদের বাবা মা না কেউ নেই। তুমি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না তো? আমাদের ছেড়ে কোনোদিন যেও না। না না, এইভাবে বিনা রাজায় রাজকার্য চলবে কি করে? আমরা সারা রাজ্যে খোঁজ করেছি মন্ত্রী মশাই, কিন্তু রাজা মশাইয়ের কোনো খোঁজ কোথাও পেলাম না। অসম্ভব! রাজামশাই না এলে আমরা সকলে বিপদে পড়ে যাব। যে করে হোক রাজামশাইকে খুঁজে বার করতেই হবে। কোথায় যে চলে গেলেন রাজামশাই? হ্যাঁ হ্যাঁ, রাজামশাইকে ফিরে আসতেই হবে, আসতেই হবে, ফিরে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আজ এতদিন হয়ে গেল এখানে আছি, তোমাদের সঙ্গে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। জানো বন্ধু, আমাদের আর একজন বন্ধু আছে। আরেকজন বন্ধু? কে? সে কে? হ্যাঁ গো, আমি এক্ষুনি আনছি তাকে। তুমি দেখলে তোমারও খুব ভালো লাগবে। এই দেখো, এই হলো আমাদের আরেকজন বন্ধু, বুলবুলি। পাখি, পাখি, এ তো সেই পাখিটা যাকে ধরতে প্রাসাদ থেকে আমি বেরিয়েছিলাম। প্রাসাদ মানে? তুমি পাখি ধরবে কেন? না না, কিছু না, কিছু না। ওকে ওকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওর ডাক সহ্য করতে পারছি না, নিয়ে যাও। তোমার ওকে ভালো লাগলো না? একবার তুমি ওকে নাও, দেখো ও তোমারও বন্ধু হয়ে যাবে। না না, ওকে দেখতে ইচ্ছে করছে না। ও এখানে থাকলে আমি থাকতে পারবো না। ওকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি যখন চাইছো না, তখন পাখিটাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না দাদা, না, ও চলে গেলে যদি আর ফিরে না আসে? ওকে এখন ছেড়ে দে, তুই দেখবি ও ঠিক ফিরে আসবে। যাও যাও, তুমি উড়ে চলে যাও। যদি ওই দুষ্টু রাজাটা পাখিটাকে দেখতে পায়, তাহলে কি হবে দাদা? শুনেছি ও নাকি পাখি সহ্যই করতে পারে না। দুষ্টু রাজা মানে? হ্যাঁ গো বন্ধু, আমাদের দেশের রাজা জানো, সে খুব দুষ্টু। গান, ফুল, পাখি কিছুই তার পছন্দ নয়। শুনেছি তার রাজ্যে নাকি কেউ হাসতেও পারে না। ও তাই বুঝি? সত্যি সত্যি রাজাটা খুব দুষ্টু। তুই চিন্তা করিস না বোন, বুলবুলি দেখবি অন্ধকার হবার আগেই ঠিক ফিরে আসবে। আর কাঁদিস না, কাঁদিস না। আমি কি করলাম? একটা বাচ্চা মেয়েকে
শুধু শুধু কাঁদালাম? না না না, এটা আমি ঠিক করলাম না। আমি কাল সকালেই যাব, পাখিটাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসবো। ছি, আমি কি করেছি? রাগের বশে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনের পরেও যে কোটি কোটি মানুষের জীবন আছে, তারাও যে মানুষ, তাদেরও যে রাগ, দুঃখ, অভিমান আছে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এই ছোট্ট শিশু দুটি দেবতুল্য ভগবান, এদের কাছে না এলে আমি জানতেই পারতাম না জীবনের আসল মানেটা কি। আমি দেশের রাজা, দেশের রক্ষাকর্তা, সবার মুখে হাসি ফোটানো আমার কাজ, অথচ সেই আমি সবার হাসি কেড়ে নিয়েছিলাম। আজ আমার চোখ খুলে দিয়েছে ওই ছোট্ট দুটো শিশু। আমি কাল সকালে সেই পাখির সন্ধানে বেরিয়ে পড়ব। তুমি কোথায় যাচ্ছ? না না, কোথাও না, এমনি ভাবছিলাম একটু চারপাশটা ঘুরে দেখি, যদি পাখিটাকে দেখতে পাই। দেখো না, বাড়িতে কোথাও দাদাকে দেখতে পাচ্ছি না। দাদা যে কোথায় চলে গেল? সে কি, রাম বাড়িতে নেই? এত সকালে কোথায় চলে গেল? আমার মনে হয় কি জানো, দাদা বুলবুলিকেই খুঁজতে বেরিয়েছে। তুমি চিন্তা করো না ভালো বন্ধু, ও ঠিক চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখি আর একটু অপেক্ষা করে, যদি পাখিটা ফিরে আসে তাহলে আমিও নিশ্চিন্ত হই। কোথায় যে গেল বুলবুলিটা? বুলবুলি, এই বুলবুলি, কোথায় গেলি? আয়, ফিরে আয়। ওরে বাবা, আর যে পারছি না, খুব খিদে পেয়েছে, আমার খুব তেষ্টাও পেয়েছে। আরে ওই তো কিছু দূরে অনেক বড় বড় দোকান বাজার দেখা যাচ্ছে। যাই বাবা, ওখানে যাই, ওখানে গেলে নিশ্চয়ই আমায় কিছু খেতে দেবে। বাবা, এত মিষ্টি, এত খাবার কোনোদিন তো চোখেই দেখিনি। ওরে বাবা, কত বড় বড় বাড়ি সব! এই কোন জায়গায় এসে পড়লাম আমি? যাই, একটা মিষ্টি খাই। ও কাকু, আমাকে একটা মিষ্টি খেতে দাও না, খুব খিদে পেয়েছে। মিষ্টি দেবে না ছাই দেবে? যা 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 এখান থেকে, ভাব। মেলা কাজ পড়ে আছে, যা যা যা, এখন বিরক্ত করিস না। তোমার তো এত খাবার রয়েছে, তার মধ্যে একটা মিষ্টি খেতে চাইলাম, তুমি সেটাও দিলে না কাকু। এই মজা হচ্ছে? কোথা থেকে এসেছিস? হ্যাঁ, জানিস না জিনিস কিনতে গেলে টাকা লাগে? আগে টাকা দে, তবে মিষ্টি পাবি। টাকা? আমি টাকা কোত্থেকে পাবো কাকু? আমার কাছে তো টাকা নেই। তাহলে মিষ্টিও পাবি না। যা, ভাগ এখান থেকে। কি আজব জায়গা রে বাবা, এমন জায়গা তো আগে কখনো দেখিনি। এত খাবার চোখের সামনে থাকা সত্ত্বেও একটা খাবারও খেতে পারবো না। কি জানি বাড়িতে এখন ভালো বন্ধু আর বোন কি করছে? বুলবুলিকেও এখনো খুঁজে পেলাম না, কোথায় যে উড়ে গেছে। যে করেই হোক বুলবুলি আর রামকে আমায় খুঁজে বের করতেই হবে, আর আমার জন্য আমি কাউকে কাঁদতে দেব না। ভালো বন্ধু, কি হবে গো? দাদাকে খুঁজে পাবো তো?
আমার খুব ভয় করছে, যদি বাবা মার মতো দাদাও। না না না, এইসব বলো না, এইসব বলো না, এইসব কিচ্ছু হবে না, রামের কিচ্ছু হবে না। ও যেখানেই থাক ভালো থাকবে, ওকে ওকে আমরা খুঁজে বের করবই। এই এত বড় বাড়িটা কার গো? বাড়ি? বাড়ি কি রে? বল প্রাসাদ, এটা রাজপ্রাসাদ। হ্যাঁ, রাজা মানে সেই দুষ্টু রাজা যে শুধু পাখি ধরে? এই কে রে তুই? কে রে তুই ছেলে? তোর সাহস তো বড় কম নয়, রাজার প্রাসাদের সামনে দাঁড়িয়ে রাজার নামেই বদনাম করছিস। চল চল, তোকে আজ গারদে পূর্ব, চল। কি, আমি তো প্রাসাদের সামনে চলে এলাম, যদি যদি কেউ দেখে নেয়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! দাদা দাদা, ভালো বন্ধু দাদার কথা শুনতে পেলাম। আমাকে আমাকে যদি কেউ চিনে ফেলে, কিন্তু রামকে আমায় বাঁচাতেই হবে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও এক্ষুনি। মহারাজ আপনি? এই সবাই শোনো, আমাদের রাজা মশাই ফিরে এসেছেন। রাজা মশাই? রাজা মশাই? হ্যাঁ হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। তুমি তাহলে সব পাখিদের? হ্যাঁ হ্যাঁ গো বন্ধু, আমার আদেশেই সব পাখিদের ধরে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আসা হতো, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। এখন আমি সম্পূর্ণ একজন অন্য মানুষ। তাই আজ থেকে আর কোনো পাখিকে ধরে কোথাও পাঠানো হবে না। আর নাচে গানে উৎসবে সব সময় আমার রাজ্য হাসিতে খুশিতে ভরে থাকবে। আর তোমরাও আজ থেকে আমার সঙ্গে এই প্রাসাদেই থাকবে, আমার ছেলে আর মেয়ে হয়ে। বুলবুলি চলে এসেছে, দেখো বন্ধু, বন্ধু দেখো, এই নাও বুলবুলিকে তুমি একবার নাও। দাও দাও, আমার হাতে দাও। জয় মহারাজের জয়। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের আটপুরা নামে এক গ্রামে নিয়ে যাব। ওই যে দেখছো নদী, আর তার পাশে রয়েছে সুন্দর গ্রাম, চারদিকে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা। সেই গ্রামেই রয়েছে আটপুরা গ্রামের সব থেকে মিষ্টি আর সাহসী মেয়ে মিমি। একদিন ওই মিমির সঙ্গেই ঘটল এক অদ্ভুত ঘটনা। চলো দেখি। কি রে মিমি, এখনো খেলা করছিস? এত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি স্নান সেরে নিবি কোথায় তা নয়। আচ্ছা তুই খাবি কখন? তোর বাবারও তো এতক্ষণে চলে আসা উচিত ছিল, কেন যে এত দেরি করছেন? আমি আর একটু খেলি না মা, বাবা চলে এলে চলে যাব। কই গো, কোথায় গেলে সব? ওই তো বাবা এসে গেছে, কি মজা কি মজা, বাবা এসে গেছে। ওমা, বিকাশ বাবু আপনিও এসেছেন? আসুন আসুন, অনেক দিন পর এলেন। হ্যাঁ, এবার আমার আর বিকাশের ছুটিটা একসঙ্গেই পড়লো, তাই ও বলল এবারের ছুটিটা আমাদের সঙ্গেই কাটাবে। তাই কি বৌদি, না বলে হঠাৎ করে এসে কেমন চমকে দিলাম। তা বেশ করেছেন, এমনিতে তো মিমির বাবা কাজে চলে গেলে আমি আর মিমি একাই থাকি, তাই কেউ এলে দুদণ্ড কথা বলার সুযোগ পাই। ভালোই করেছেন। ওই বাক্সটা কি আছে কাকু? এতে হাতি আছে, হাতি। হাতি?
ওইটুকু বাক্সে হাতি কখনো থাকতে পারে নাকি? এ হাতি যে সে হাতি নয়, একেবারে পাখনাওয়ালা হাতি। কই দেখি দেখি দেখি। না এখন না, আমি ঠিক সময় তোমায় দেখাবো। আগে তোমরা হাত মুখ ধুয়ে নাও, পরিষ্কার হয়ে কিছু খেয়ে নিয়ে তারপর নয় বসে গল্প করা যাবে। আমি খাবার আনছি। কাকু কাকু, আমায় দেখাও না ওই বাক্সটার ভিতরে কি আছে। আগে তোমায় যে চোখটা বন্ধ করতে হবে মিমিমা। আচ্ছা আচ্ছা, এই আমি চোখ বন্ধ করলাম, এবার বলো কি আছে। কি বাবা, এটা আবার কি গো? এটা কি গো কাকু? এটা একটা পাখি, যদিও এখন পাখির বাচ্চা, কিন্তু দেখতে একটা বড় পাখির মতোই। তাই তো তোমায় হাতি বলেছিলাম, মানে পাখিদের হাতি। আরে আর বলো না, বিকাশের যত আজব কাণ্ড। গত পরশু আমরা গিয়েছিলাম বেগমপুরের কাছে ম্যানগ্রোভ জঙ্গলে। সেখানকার ফরেস্ট অফিসে আমাদের মিটিং ছিল। মিটিং শেষ হতে রাত হয়ে যায়, তাই সেদিন ঠিক হয় যে আমরা ফরেস্ট অফিসের বাংলোতেই থেকে যাব। বনের পথে হেঁটে যাচ্ছি, এমন সময় একটা অদ্ভুত ডাক শুনতে পাই। ঠিক যেন কেউ আমাদের পেছন থেকে দাঁড়াতে বলছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যেন একটা ডাকলো মনে হলো না? তাই তো মনে হলো, নাকি আমাদের মনের ভুল? এতটা ভুল শুনলাম দুজনে, কি জানি। চলো আর বেশিক্ষণ এখানে না দাঁড়ানোই ভালো, অন্ধকার হয়ে আসছে। আমরা দুজনে তাড়াতাড়ি হেঁটে ফরেস্ট অফিসের বাংলোতে চলে আসি। কিছুক্ষণ পর একটা খসখস আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি, এ অনিল, কি যেন একটা নড়ে উঠলো না? কোথায় কোথায় বলো তো? আরে আরে ওই দেখো অনিল, ওই সামনের গাছটার ঠিক তলায়। এটা কি পাখি বিকাশ? আগে তো এরকম অদ্ভুত পাখি আমি কখনো দেখিনি। পাশে দেখো, ডিমের খোলাগুলো একই রকম সাদা ধূসর রঙের ছড়িয়ে পড়ে আছে। তার মানে পাখিটা কিছুক্ষণ আগে ডিম ফুটে বেরিয়ে এসেছে। কিন্তু অন্যান্য পাখির ছানার তুলনায় এটা বেশ আকারে বড়। আমিও এরকম অদ্ভুত পাখি প্রথম দেখছি। কি করব বুঝতে পারছি না। এখানে এই অবস্থায় ফেলে রাখলে অনিল, যদি পাখির বাচ্চাটা মারা যায় তাহলে কি করবে ভাবছো? আমার মনে হচ্ছে কি অনিল, এটা কোনো সাধারণ পাখি নয়। একটা কাজ করি, এই পাখিটাকে আপাতত আমাদের বাংলোয় নিয়ে যাই। কাল তো আমরা তোমাদের গ্রামে বেড়াতে যাচ্ছি, একেও না হয় সঙ্গে নিয়ে যাব। তারপর এর ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একে আবার বন দপ্তরের হাতে তুলে দেওয়া যাবে। কিন্তু কোনো ঝামেলা হবে না তো? ফরেস্ট অফিস থেকে কোনো অবজেকশন আসবে না তো? আরে তখন কিছু একটা ভেবে বললেই হবে। আপাতত ওর একটু যত্নের প্রয়োজন। এখানে থাকলে হয়তো বিনা যত্নে ছানাটা মরেই যাবে। বিকাশ তাড়াতাড়ি পাখিটাকে হাতে তুলে নিয়ে বাংলোয় আসে। সারা রাত পাখিটা আমরা আমাদের কাছেই রেখে দিই। পরের দিন সকালে বিকাশ একটা খাঁচার মতো দেখতে বাক্স নিয়ে আসে। এই দেখো অনিল, অনেক কষ্টে ওই সামনের আদিবাসী গ্রাম থেকে এই বাক্সটা নিয়ে এলাম। এতে পাখির ছানাটাও ভালো থাকবে, আর ওকে কেউ বাইরে থেকে দেখতেও পাবে না। যাই বলো বাপু, এইভাবে জঙ্গল থেকে বলা নেই কওয়া নেই দুম করে একটা পাখির ছানা তুলে নিয়ে চলে এলে, এটা কিন্তু মোটেই ঠিক করোনি। তাও যদি পাখিটা দেখতে সুন্দর হতো। কি বিচ্ছিরি দানবের মতো দেখতে! ইস, আমার দেখেই গা হেম হয়ে যাচ্ছে। এখনই এরকম ভয়ঙ্কর দেখতে, এরপর না জানি কি হবে। মা, পাখিটা আমার বন্ধু হতে চাইছে, আমার ওকে খুব ভালো লেগেছে। বাবা বাবা, আমি ওকে আমার কাছে রেখে দেব, আমি ওকে খুব যত্ন করব, দেখবে ও এখানে খুব ভালো থাকবে। না না, ওরকম ভয়ানক দেখতে জঙ্গলি পাখিকে ঘরে রাখার কোনো দরকার নেই। একদম বাজে বায়না করবে না তো। আমার মা খুব বাজে, খুব বাজে। আহা, রাখতে যখন চাইছে তখন রাখুক না। আমি না হয় ওর জন্য একটা খাঁচা এনে দেবক্ষণ। বাচ্চা মেয়ে কি আর করবে, একটু খেলা করবে। আরে বাবা, বাঘ ভাল্লুক তো নয় যে খেয়ে ফেলবে, পাখি তো। দেখবে আস্তে আস্তে ও ঠিক মিমির
খুব ভালো বন্ধু হয়ে যাবে। তোমাদের যা ইচ্ছে করো, আমার কথা তো এখানে কেউ শোনে না। আর তাছাড়া বৌদি, যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানিও, আমরা ওকে এখান থেকে নিয়ে চলে যাব। তবে আশা করি এখন ওকে নিয়ে খুব একটা সমস্যা হবে না। কি মজা, কি মজা, আমার নতুন বন্ধু সুন্দরী। একেবারে সুন্দরী। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা আমি ওকে সুন্দরী বলে ডাকবো, কেমন? তোমার যা ইচ্ছে হয় তাই করো। আমরা আজই ওর জন্য একটা ভালো খাঁচা নিয়ে আসবো, কেমন? বুঝলে গিন্নি, পাখিটার এখনই যা সাইজ দেখে মনে হয় পরে আরো বেশ বড় হবে, তাই একটু বড় আকারের খাঁচাই কিনলাম। কিন্তু ও তো সারাদিন কিচ্ছুটি মুখে দেয়নি। আমি আর মিমি কত চেষ্টা করলাম খাওয়ানোর, ও তো সেই গুম হয়ে বসেই আছে। তাই? তাহলে ও খায়টা কি? মা মা মা, দেখো দেখো সুন্দরী কেমন করছে। মা, প্রজাপতি। এরকম পাখি বাবা বাপের জন্মেও দেখিনি। প্রজাপতি ধরে খাচ্ছে। তখনই বারণ করেছিলাম তাই না পুষতে। নাও এবার ঠেলা সামলাও, রোজ রোজ ওর জন্য কীটপতঙ্গ ধরে নিয়ে এসো। তাই ভাবি সকাল থেকে উনি ছোলার একটা দানাও কেন মুখে তুললেন না। পাখিটা তার মানে মাংসাশী। আমরা পাখিটাকে ধরে নিয়ে এসে কোনো ভুল করলাম না তো বিকাশ? আপাতত সেরকম কিছু মনে হচ্ছে না অনিল, তবে ও বড় না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। কাল অফিসে ফিরে গিয়ে আমাকে আরো একটু ভালোভাবে খোঁজ খবর নিতে হবে পাখিটার সম্পর্কে। এখন ওকে নিয়ে এত ভয় পেও না তোমরা, এখন তো ছোট আছে, কিছু করবে না। চলো, অনেক রাত হয়েছে, কাল আবার সকালে ট্রেনে আমাদের ফিরে যাওয়া। চলো এখন শুয়ে পড়ি। দেখতে দেখতে কেটে যায় আরো 2 মাস। পাখিটা এখন আকারে একটা বাজ পাখির মতো দেখতে হয়েছে। গায়ের রং ঘন ধূসর, ঠোঁট দুটো লম্বা ছুঁচলো, চোখ দুটো লাল রঙের। তার খিদেও যেমন বেড়েছে তেমনি বেড়েছে তার গায়ের শক্তি। সে এখন আর ওই খাঁচায় বন্দি থাকতে চায় না, সারা দিন ডানা ঝাপটায় আর ঠোঁট দিয়ে খাঁচায় মারতে থাকে। এই সুন্দরী, কি করছিস? এত ডানা ঝাপটিয়ে শেষে কি খাঁচাটাই ভেঙে ফেলবে? উফ, তোকে নিয়ে তো আর পারছি না। যত রাজ্যের ঝামেলা আমারই ঘাড়ে। মা মা, চলো না আজ সুন্দরীর জন্য আরো একটা বড় খাঁচা নিয়ে আসি। ওর বোধহয় ওখানে থাকতে অসুবিধে হচ্ছে। খাঁচা নয়, এবার ওর জন্য একটা আলাদা বাড়ি কিনে আনতে হবে। দিন দিন যা দানবের মতো দেখতে হচ্ছে, তাতে বোধহয় এবার আমাদেরই না বাড়ি ছাড়া হতে হয়। এইভাবে কেন বলছো মা? সুন্দরী আমার খুব ভালো বন্ধু, ওকে ছেড়ে আমি কোথাও যাব না, আর ওকেও আমি কোথাও যেতে দেব না। তুই চুপ কর। দিন দিন ওর রাক্ষসের মতো খাবার জোগান দিতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি। এখন আবার প্রতিদিন ওনার দিনে রাতে 1 কিলো করে মাংস লাগে। আর কিরকম কারোর হাতে কোনো জিনিস দেখলেই টেরে যায় তার দিকে। না না, তোর বাবাকে এসব কথা আমাকে জানাতেই হবে। ওকে আর বেশি দিন এখানে রাখা যাবে না। খুব চিন্তায় পড়েছি বিকাশ, কাজে মন বসাতে পারছি না। কেন অনিল, তোমার আবার কি হলো? আরে গ্রামের বাড়ি থেকে চিঠি এসেছে। মিমির মা লিখে পাঠিয়েছে যে সুন্দরী দিন দিন একটা বড় বাজ পাখির থেকেও আকারে বড় হয়ে যাচ্ছে। ওকে আর খাঁচায় ধরে রাখা যাচ্ছে না, আর ওর খিদেও এত বেশি হয়ে যাচ্ছে যে প্রতিদিন ওর খাবার জোগান দিতে নাকি হিমশিম খেতে হচ্ছে। বুঝলে বিকাশ, ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। ভাবছি কালকে ট্রেনেই একবার বাড়ি যেতে হবে। শোনো, কাল আমিও তোমার সঙ্গে যাব। তাহলে তো খুব ভালো হয়, তুমি সঙ্গে থাকলে বুকে একটু বল পাই। ওর এখনকার চেহারাটা আমার দেখা খুব প্রয়োজন, না হলে আমি পুরো বিষয়টা ঠিক করে বুঝতে পারছি না। কি বিষয় বিকাশ? তুমি কোন বিষয়ের কথা বলছো? সেটা আরো কিছুদিন পরে বলবো। আর হ্যাঁ, সঙ্গে আমার ক্যামেরাটাও নিতে হবে, ওর কিছু ছবি আমার চাই। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা যাচ্ছি। সেটা তাহলে আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি। তাহলে কাল সকালে দেখা হচ্ছে বন্ধু। তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। মিমির সঙ্গে সুন্দরী বেশ মিলেমিশে গেছে দেখছি। বৌদি,
পাখিটা যে এই 2 মাসে এত বড় হয়ে যাবে ভাবতেই পারিনি। দেখি ওর একটা ছবি তুলে নি। কি ভয়ঙ্কর ডাক! কোনো পাখির ডাক যে এত ভয়ঙ্কর হতে পারে তা নিজের কানে না শুনলে বিশ্বাস করতে পারতাম না। ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। ও হঠাৎ বিকাশের দিকে ওইভাবে তেড়ে গেল কেন? আমার সন্দেহই তাহলে সঠিক। কিসের সন্দেহ বিকাশ? আমি এখন আসি, কাল আমি আবার আসবো। আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলে আমি আবার কাল আসছি। বিকাশ, কাল বললে না তো তুমি ঠিক কি সন্দেহ করেছো? তুমি কি কিছু জানতে পেরেছো? অনিল, অনেকটাই জেনেছি। তাই তো আজ সকালে আবার আমি তোমাদের বাড়িতে এলাম। পাখিটা যখন ঘুমোচ্ছিল ওর কিছু ছবি আর শব্দ আমার এই ডিজিটাল ক্যামেরায় রেকর্ড করে নিয়েছি। এবার আমার শেষ কাজটা বাকি আছে। তুমি যে কি বলছো বিকাশ, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বুঝবে বুঝবে, আর একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। কি হলো বিকাশ, এইরকম অবস্থা কেন তোমার? এই দেখো, এই দেখো, কাগজটা পড়ো, তাহলে নিজেই বুঝতে পারবে। দেখি দেখি কাগজটা দেখি। কিছুদিন ধরে আটপুরা গ্রামে এক বিচিত্র প্রাণীর আগমনে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে ছাগল, মুরগি, বাছুর মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। ভয়ে সকালে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। এমনকি গতকাল একজন মানুষও নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, সে কি, এ তো আমাদের গ্রামের কথাই লিখেছে। কিন্তু তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না কেন এরকম হচ্ছে? এবার কিছু একটা করতেই হবে বিকাশ। এইভাবে আর বেশি দিন চলতে পারে না। আমি কালই। কাল নয় আজই, আজ রাতেই যেতে হবে। আমি খবর নিয়েছি, রাত 8টায় একটা ট্রেন আছে, আমরা ওই ট্রেনেই যাব। বাড়িতে মিমি আর বৌদি একা আছেন, ওদের কিছু হবার আগেই। না না না, কিছু হবে না, কিছু হবে না। আজই যাব। শোনো অনিল, আমি এখন বাড়ি যাচ্ছি, রাতে স্টেশনে দেখা হচ্ছে। আমি আমার সঙ্গে রিভলভারটাও নিয়ে নেব। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার বিকাশ, তোমার আসতে এত দেরি হলো যে? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত দেরি করছো কেন? হ্যাঁ, ওই যে ছবিগুলো তুলেছিলাম আর ভয়েস রেকর্ড করেছিলাম, সেগুলো নিয়ে একটু মিউজিয়ামে গিয়েছিলাম, তাই এখানে আসতে একটু দেরি হয়ে গেল। মিউজিয়াম? কেন, ওখানে আবার কি আছে? আরে সব বলবো, আগে চলো ট্রেনে উঠি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে পৌঁছতে হবে। এইভাবে কেন বলছো? আরে না না, এমনি কিছু না। মিমি আর বৌদি একা আছেন তো, তাই। চিন্তা করো না, ওদের কিছু হবে না। মিমি, এদিকে কোথায় চলে গেলি? আর বলো না, যেদিন থেকে ওই সুন্দরী চলে গেছে সেদিন থেকে তোমার মেয়েও খাওয়া দাওয়া ছেড়ে মন খারাপ করে বসে আছে, আর খালি বলছে আগে সুন্দরী আসুক তারপরে ও খাবে। আচ্ছা বৌদি, সুন্দরী ঠিক কবে গেছে বলো তো? এই তো 2 দিন আগে হঠাৎ কি হলো কি জানি, মিমির সঙ্গে উঠোনে খেলছিল। পাশের বাড়ির বিট্টুর ছাগলটা আমাদের বাগানে চলে আসে, ওকে দেখে সুন্দরী তেড়ে যায়, আর মিমি তখন এক ধমক দিয়ে ওঠে। সেই যে ধমক খেয়ে সুন্দরী উড়ে চলে গেল, আজও তার কোনো পাত্তা নেই। আর এদিকে মিমিও শুধু বলছে যে ওর জন্যই নাকি সুন্দরী বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। সেই থেকেই মন খারাপ করে বসে আছে। মিমি, এদিকে এসো। দেখো, তোমার বাবা তোমার জন্য প্রিয় পুতুল এনেছে। হ্যাঁ, কি যে হবে বিকাশ বাবু, এদিকে গায়ে শুনছি কি সব অদ্ভুত ঘটনা ঘটছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না বৌদি, যাতে সব ঠিক হয়ে যায় সেই জন্যই এসেছি। আশা করি এবার সব ঠিক হয়ে যাবে। বাঁচাও, মেরে ফেললো। কে ওখানে?
এখানে? কার যেন চিৎকার শুনতে পেলাম মনে হলো। অনিল বাবা বাড়িতে আছো? একটু দরজাটা খুলবে, খুব বিপদে পড়ে এসেছি। ও অনিল, অনিল বাবা। কি হয়েছে? কি হয়েছে হারু কাকা? ওই ওই দস্যু পাখিটা এসে আমার ছেলে বদ্রুকে ধরে নিয়ে চলে গেল। ওগো ওগো, আমার বদ্রুকে বাঁচাও অনিল, ও আমার বদ্রুকে বাঁচাও, আমার বদ্রুকে বাঁচাও। কি হবে, কি হবে এবার বিকাশ? কোথায় খুঁজবো এখন ওকে? আমি ফরেস্ট অফিসে অলরেডি খবর দিয়ে দিয়েছি, ওরা আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। ততক্ষণ চলো আমরা ওই বাঁশবনের দিকটায় যাই। যদি খুব ভুল না করি তাহলে পাখিটা ওই বাঁশবনের আশেপাশেই কোথাও আছে। একটু দাঁড়াও, আমি আমার রিভলভারটা নিয়ে আসছি। বদ্রু, ও বদ্রু, আমার বদ্রু রে, কোথায় গেলি বাবা? কোথায় গেলি বাছা আমার বদ্রু? বদ্রু, 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 শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও, এইভাবে হবে না। বাছা, বাছা আমার, ভালো আছিস বাবা? ভালো আছিস? ওই রাক্ষসের পাখিটা কিছু করেনি তো বাবা? কিছু করেনি তো? আমার আমার মাথায় লেগেছে, ওপর থেকে ছুঁড়ে ফেলেছিল, খুব ব্যথা করছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। আমি বন দপ্তরকে খবর দিয়েছি, ওরা এক্ষুনি এসে পড়বে। হারু কাকা, আপনি বরং বদ্রুকে নিয়ে একটু বসুন। তুমি আবার এখানে এলে কেন? কি করব, সারা গায়ে লোকজনের নানান রকম কথা শুনে তোমার মেয়ে আসার জন্য এমন কান্নাকাটি শুরু করলো যে ওকে না নিয়ে আর আসতে পারলাম না। সুন্দরী, সুন্দরী, কি হলো তোর? ওকে কেন মারলে? ও তো কোনো ক্ষতি করেনি, কেন মারলে ওকে? ওর কিছু হয়নি মিমি, তুমি কেঁদো না, একদম ঠিক আছে। ওকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে, ওর ঘুম ভেঙে গেলে আবার ঠিক হয়ে যাবে, কেঁদো না। থ্যাংক ইউ মিস্টার বিকাশ, আমরা অনেকদিন ধরে এর খোঁজ করছিলাম। আসলে এই বিরল প্রজাতির পাখিদের নিয়ে আমাদের একটা টিম গবেষণা করছে, তারই মধ্যে একটা হলো এই পাখিটা। কি করে যে এখানে চলে এলো জানি না। এনিওয়ে, থ্যাংক ইউ ফর কোঅপারেশন। অফিসার, ইটস মাই প্লেজার। এটা তো আমাদের কর্তব্য। আসলে পাখিটা ভুল করে আমাদের সঙ্গেই চলে এসেছিল, তখন আসলে বুঝতে পারিনি যে এতটা সমস্যা হবে। পরে যখন বুঝতে পারলাম তখন আর দেরি না করে খবরটা আপনাদের জানাই। আশা করি না বুঝে করা এই ভুলটা ক্ষমা করে দেবেন। ও ওয়েল, ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? বলুন অফিসার। এক কাপ কফি ডেউ রইল। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি কি করে জানলে যে পাখিটা এই ধরনের কিছু একটা অঘটন ঘটাতে পারে? আসলে পাখিটাকে বড় অবস্থায় দেখে আমার সন্দেহ হয়েছিল। গত বছর এই পাখির উপর একটা ডকুমেন্টারি ছবি বানিয়েছিলেন ডক্টর হ্যারি স্যামুয়েল। তার ছবির পাখির সঙ্গে ভীষণ মিল লেগেছিল এই পাখিটির। ইংরেজিতে এদের বলা হয় আর্কটিক স্কুয়া, বাংলায় যাকে বলি আকাশের দস্যু। সবার কাছ থেকে খাবার জিনিস ছিনিয়ে নেওয়াই এদের স্বভাব। তাই ও সেদিন আমার হাতে ক্যামেরা দেখে ওইভাবে দৌড়ে এসেছিল, আর তখনই সন্দেহটা আমার গভীর হয়। আর সেই জন্যই আমি মিউজিয়ামে গিয়েছিলাম ওদের সম্পর্কে বিশদে জানার জন্য। ওখানেই জানতে পারি এদের সব শক্তি থাকে ওদের ডানার মধ্যে, তাই আমি ওর ডানাতেই গুলি করেছিলাম। বাবা, একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এ কদিন যা গেল
হ্যাঁ, নিমি কোথায়? ওকে দেখছি না তো। সারাটা রাত ধরে কেঁদেছে মেয়েটা, এখন তাই ঘুমিয়ে পড়েছে। যাক, আর কোনো চিন্তা করতে হবে না, সব ভালো তার, শেষ ভালো যার।